ভূগোল ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রদের স্বাগত জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে থিওরি সিলেবাসের মধ্যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ সমূহ, সেখান থেকে যে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভাঁজ। ভাঁজ হচ্ছে একটি ভূমিরূপ। তো সেই ভাঁজ ভূমিরূপ সম্পর্কে আমি আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। দেখো, এখানে আমি ভাঁজ সম্পর্কে কতগুলো বিষয় নিয়ে নিয়েছি, যেগুলো ধরে ধরে আমি এক একটা বিষয় করে করে আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে ভাঁজের সংজ্ঞা। পাতের পরস্পর অভিমুখী চলনের কারণে সৃষ্ট সংকোচন বা সংনমন বলের প্রভাবে ভূপৃষ্ঠস্থ শিলাস্তরে তরঙ্গায়িত অবস্থা সৃষ্টি হলে, দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এই ছবিটার মধ্যে এই যে বক্রতল সৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ। তো এই বক্রতল সৃষ্টি হলো, অর্থাৎ শিলাস্তরে বক্রতল বা ভাঁজের সৃষ্টি হলো। তো যখন শিলাস্তরে এরকম তরঙ্গায়িত বা বক্রতলের সৃষ্টি হয়, তখন তাকেই বলা হচ্ছে আসলে ভাঁজ। ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া সমূহ। ভূপৃষ্ঠস্থ শিলাস্তরের মধ্যে চাপ এবং টানের ফলে ভাঁজের উৎপত্তি ঘটে। যেগুলো কঠিন শিলা, সেই কঠিন শিলা যেহেতু ক্ষয় প্রতিরোধকারী ক্ষমতা অনেক বেশি, তাই সেখানে চাপ এবং টানের প্রভাবে শিলা সহজে ভাঁজপ্রাপ্ত হয় না। কিন্তু কোমল যে শিলাস্তর রয়েছে, সেই কোমল শিলাস্তরের মধ্যে টান এবং সংনমন বিপরীত অবস্থায় একই তলে কার্যকরী হয়। তখন শিলায় তরঙ্গের মতন ঊর্ধ্বভাঁজ এবং অধোভাঁজ গঠিত হয়। দেখো আমি তোমাদের একটু দেখাই, এই যে ঊর্ধ্বভাঁজ এবং অধোভাঁজ এরকম সৃষ্টি হয়ে থাকে। ঊর্ধ্ব এবং অধো দেখতে পাচ্ছ, উপরে অবস্থান করছে তাই এর নাম ঊর্ধ্বভাঁজ, এবং তলে অবস্থান করছে অধোভাঁজ। তো এরকম ঊর্ধ্বভাঁজ এবং অধোভাঁজের সৃষ্টি হয়। এর ফলে দেখা যায় যে ভাঁজের উৎপত্তি ঘটছে। তো ভাঁজ সৃষ্টির যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমেই হচ্ছে প্রবাহ ভাঁজ প্রক্রিয়া। সংকোচন বলের প্রভাবে উৎপন্ন তাপ এবং চাপের কারণে কোমল শিলাস্তরে পদার্থগুলো সামান্য প্রবাহ ঘটে থাকে। এর ফলস্বরূপ ভাঁজের বাহুর শিলাস্তরের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং ঊর্ধ্বভাঁজ ও অধোভাঁজের পদার্থগুলো সংঘবদ্ধ হয়ে শিলাস্তরের বেধ বৃদ্ধি ঘটায়। দ্বিতীয়টা হচ্ছে ফ্লেক্সার ভাঁজ প্রক্রিয়া। ভূপৃষ্ঠের অনমনীয় শিলাস্তর যে রয়েছে, সে অনমনীয় শিলাস্তরের মধ্যে ভাঁজের সৃষ্টি হলে সেখানে অসংখ্য ফাটল তৈরি হয়। তার ফলে ঊর্ধ্বভাঁজের ফাটলগুলো আয়তনে প্রসারিত এবং অধোভাঁজের ফাটলগুলো সংকুচিত হওয়ার ফলে শিলাস্তর অত্যন্ত কম স্থান জুড়ে অবস্থান করে। এরপর রয়েছে সেটা হচ্ছে ছিন্ন ভাঁজ প্রক্রিয়া। ভূপৃষ্ঠস্থ শিলাস্তরের মধ্যে যদি অসংখ্য সমান্তরাল ফাটল অবস্থান করে, তাহলে সেই সমান্তরাল ফাটল বরাবর শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে গিয়ে মধ্যবর্তী অংশ থেকে দুই দিকে ক্রমাগত অবনমিত হতে থাকে। এর ফলে ভূমিভাগটা আস্তে আস্তে ভাঁজপ্রাপ্ত হয়ে যায়। তখনই সেখানে ভাঁজের সৃষ্টি হয়। এবার তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাঁজের কতগুলি গাঠনিক উপাদান রয়েছে। তো সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। দেখো, এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ঊর্ধ্বভাঁজ, ঠিক আছে, এই জায়গা বরাবর, বা এই যে ছবিটা এঁকেছি এখানেও দেখতে পারো, এই যে উপরের অংশটা, এটা হচ্ছে ঊর্ধ্বভাঁজের অংশ, অর্থাৎ উপরের অংশটা। এটাতেই দেখো, তাহলে বেশি ভালো সুবিধা হবে। তো এই জায়গায় ঊর্ধ্বভাঁজের যে সর্বোচ্চ বিন্দুগুলো, অর্থাৎ একদম উপরে যে বিন্দুগুলো অবস্থান করছে, এই বিন্দুগুলোকে যদি যুক্ত করা হয় তাহলে পাওয়া যাবে ভাঁজের শীর্ষ রেখা। প্রত্যেকটা দেখতে পাচ্ছ, ঊর্ধ্বভাঁজের বিন্দুগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে যে রেখা পাওয়া যাবে তাকে বলা হয় ভাঁজের শীর্ষ রেখা। এরপর হচ্ছে ভাঁজের নিম্নতল। ভাঁজের এই যে নিচু অংশ, যার নাম হচ্ছে অধোভাঁজ। তো এই নিচু অংশগুলোকে যে বিন্দু, নিচু অংশের যে বিন্দু, সেই বিন্দুগুলোকে, অর্থাৎ অধোভাঁজের যে বিন্দু, সেই বিন্দুগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে যে যা পাওয়া যায় সেটা হচ্ছে আসলে ভাঁজের নিম্নতল। এরপর হচ্ছে ভাঁজের বাহুদেশ। ঊর্ধ্বভাঁজই বলো বা অধোভাঁজই বলো,
তো এই যে ভাঁজের এই যে শীর্ষতল থেকে, অর্থাৎ ভাঁজের এই যে উপরিভাগ থেকে শীর্ষতল থেকে তার কাছে থাকা সংলগ্ন যে গাড়ি যে শিলাস্তর, সেই শিলাস্তর হচ্ছে আসলে ভাঁজের বাহুদেশ। অর্থাৎ এই ছবিটা দেখো আরও ভালো করে বুঝতে পারবে যে এখান থেকে যদি দেখা যায় যে দুদিকে প্রসারিত, অর্থাৎ এই যে উপরিভাগ থেকে ঠিক মধ্যের অংশ থেকে দুদিকে যে প্রসারিত হয়েছে অংশ, তাকেই বলা হচ্ছে আসলে ভাঁজের বাহু বলে। এরপর হচ্ছে ভাঁজের নতি। নতি কাকে বলে সেই বিষয়টা আগে একটু বলি। তো মূলত শিলাস্তরের ঢাল বোঝানোর জন্যই নতি শব্দটা ব্যবহার করা হয়। শিলাস্তরের ঢাল অনুভূমিক তলের সঙ্গে যে কোণ সৃষ্টি করে, শিলাস্তরের ঢাল অনুভূমিক তলের সঙ্গে যে কোণ সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে নতি। এরপর রয়েছে আয়াম। আয়াম কাকে বলে? কোনো ভাঁজ, এই যে এটা একটা ভাঁজ, কোনো ভাঁজ যে দিক বরাবর অবস্থান করে, যে দিক বরাবর অবস্থান করছে তাকেই বলা হচ্ছে আয়ামের দিক। আবার আয়াম রেখা হলো এমন একটা রেখা যা বরাবর ভাঁজপ্রাপ্ত শিলা এবং অনুভূমিক তল পরস্পরকে ছেদ করে। এই যে ভাঁজপ্রাপ্ত শিলা এবং অনুভূমিক তল পরস্পরকে ছেদ করে যে এই জায়গা বরাবর। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ভাঁজের অক্ষ। দেখতে পাচ্ছ তোমরা, অক্ষ লেখা আছে। তো ভাঁজের এই যে অক্ষতল দেখতে পাচ্ছ, অক্ষতল এবং এই যে স্তরায়ন তল, অর্থাৎ এই যে স্তরায়ন তল, এই প্রতিটা হচ্ছে স্তরায়ন তল। তো ভাঁজের এই অক্ষতল এবং স্তরায়ন তল যে রেখা বরাবর মিলিত হয় তাকেই বলা হচ্ছে ভাঁজের অক্ষ। যে রেখা বরাবর মিলিত হচ্ছে তাকেই বলা হচ্ছে ভাঁজের অক্ষ। এই যে ওপরে এই অংশটা দেখানো হয়েছে। এরপর যেটা রয়েছে, যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ভাঁজের অক্ষতল। অক্ষতলটা আমি একটু আগেই বললাম যে ভাঁজের অক্ষ বরাবর যে তল, ভাঁজের এই যে অক্ষ বরাবর যে তল মূলত ভাঁজকে সমান দুটো ভাগে ভাগ করেছে, যে তল এই যে ভাঁজকে সমান দুটো ভাগে ভাগ করেছে তাকেই বলা হচ্ছে ভাঁজের অক্ষতল। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে স্তরায়ন তল। কোনো একটা শিলাস্তর অন্য শিলাস্তরের সঙ্গে যে তল বরাবর যুক্ত তাকেই বলা হচ্ছে স্তরায়ন তল। মূলত পাললিক শিলাতে স্তরায়ন তল থাকে, তোমরা জানো, এর আগে তোমরা পাললিক শিলা সম্পর্কে পড়েছো। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে গ্রন্থিবিন্দু। তো গ্রন্থিবিন্দু কাকে বলে না, যখন ভাঁজের এই যে প্রস্থচ্ছেদ, যদি ভাঁজকে দেখা যায় একটা ভাঁজকে যদি পৃথক করা হচ্ছে বা তাকে ব্যবচ্ছেদ বা করা হচ্ছে, তার মাঝখান দিয়ে তাকে প্রস্থচ্ছেদ করা হচ্ছে, তখন যে বিন্দু বরাবর ভাঁজের বক্রতা সব থেকে বেশি তাকেই বলা হচ্ছে ভাঁজের গ্রন্থিবিন্দু। আর এই গ্রন্থিবিন্দুগুলিকে কাল্পনিকভাবে যুক্ত করলে যে রেখা পাওয়া যায়, হ্যাঁ, পরস্পর অবস্থিত অনেকগুলো গ্রন্থিবিন্দুকে যদি কাল্পনিকভাবে যুক্ত করলে যে রেখা পাওয়া যাবে তাকেই বলা হচ্ছে গ্রন্থি রেখা। এরপর আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ভাঁজের তোমার এখানে জানতে গেলে সেটা হচ্ছে যে দারণ। এই যে স্তরায়ন তল দেখলে, এই স্তরায়ন তলের সঙ্গে যখন চাপের তীব্রতার জন্য অনেক সময় শিলাস্তরের মধ্যে ফাটলের সৃষ্টি হলে তাকেই বলা হচ্ছে দারণ বা সন্ধি। আচ্ছা, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে ফাটলটা একটু জেনে রাখো। যখন ভূ আলোড়নজনিত কারণের জন্য শিলাস্তরের মধ্যে প্রচণ্ড পরিমাণে যদি পীড়নের সৃষ্টি হয়, আর সেই পীড়ন যদি সহ্য সীমা অতিক্রম করে যায় শিলাস্তরের, তখন শিলাস্তরের মধ্যে যে ফাঁকের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে শিলাস্তরের ফাটল। এরপর দেখো এখানে যে ভাঁজের যে উঁচু অংশ, অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ আর অধোভঙ্গ, আমি তোমাদেরকে এই দুটো বিষয় সম্পর্কে বলবো। এই যে দেখতে পাচ্ছ উত্তল যে অংশ তাকেই বলা হচ্ছে, যা উঁচুতে অবস্থান করে তাকেই বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। আর এই যে যা নিচে অবস্থান করে ভূপৃষ্ঠের কাছাকাছি এবং যেটা অবতল আকৃতিতে অবস্থান করছে তাকেই বলা হচ্ছে অধোভঙ্গ। এখানে আমি গ্রন্থিবিন্দু আর এর একটু আরেকটা ছবিও এখানে এঁকেছিলাম, তো এইটাও তোমরা একটু জেনে রাখো।
ওই যে শীর্ষবিন্দু উপরিভাগে যেটা অবস্থান করছে, যে ভাঁজের যে অংশটা, সেটা এখানে হচ্ছে শীর্ষবিন্দু। পাদবিন্দু হচ্ছে ভাঁজের নিচের দিকের যে অংশ, সেখানে যে বিন্দুতে আর কি তোমার এই জায়গায় নিচের যে বিন্দুতে বক্রতা বেশি, সেই জায়গাটা হচ্ছে তোমার পাদবিন্দু হিসাবে আমরা এখানে বলে থাকি। এরপর রয়েছে ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধোভঙ্গ ধারা। যখন অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ পাশাপাশি একসাথে অবস্থান করছে, দেখতে পাচ্ছ এই যে এইদিকেও যেমন প্রত্যেকটাই যে ঊর্ধ্বভঙ্গ অবস্থান করছে, দেখো আমি এখানে ছবির সাহায্যে দেখিয়েছি এই যে। আর অধোভঙ্গ হচ্ছে যখন অনেকগুলো অধোভঙ্গ এরকম পাশাপাশি অবস্থান করে, তখন তাদের বলা হচ্ছে অধোভঙ্গ ধারা। তো ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধোভঙ্গ ধারা তোমরা খুব ভালো করে, এই যে আমি ভাঁজের গাঠনিক উপাদানগুলো সম্পর্কে বললাম, তোমরা খুব ভালো করে এগুলোকে পড়বে, কারণ এখান থেকে তোমাদের 1 নম্বরে যেমন মাল্টিপল চয়েসও আসে, সেরকম এখান থেকে অনেক তোমার সংক্ষিপ্ত যে প্রশ্নের উত্তর, সেটাও এখান থেকে অনেক সময়তে জানতে চায়। তাই তোমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝে রাখবে। এরপর দেখো ভাঁজের উৎপত্তির কারণে, যে 4 নম্বর যে বিষয়টা নিয়েছি আলোচনা করব, যেটা নিয়ে সেটা হচ্ছে ভাঁজের উৎপত্তির কারণ। ভাঁজের উৎপত্তির কারণগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভূ আলোড়নের ফলে, একটা হচ্ছে ভূ গঠন সংক্রান্ত কারণ। তার মধ্যে রয়েছে ভূ আলোড়নের ফলে সৃষ্ট বল। ভূ আলোড়নের ফলে যখন বলের উদ্ভূত যে প্রসারণ এবং সংকোচন বলের সৃষ্টি হয়, তার প্রভাবেই ভূপৃষ্ঠের ওপরে পড়ে এবং প্রধানত সংকোচন বলের প্রভাবেই শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হয়। কতকগুলো প্রক্রিয়া সম্পর্কে আমি তত্ত্ব বলছি, যে তত্ত্বগুলোর মাধ্যমে তোমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে। প্রথমে হচ্ছে মই সঞ্চরণ তত্ত্ব। আলফ্রেড ওয়েগনারের ধারণা অনুসারে মহাদেশের সঞ্চরণের সময় যে মহাদেশীয় সঞ্চরণ অভিমুখী যে প্রান্তভাগ ছিল, সেই প্রান্তভাগে পলিরাশি সেখানে কুঞ্চিত হয় এবং তার ফলে সেখানে ভাঁজপ্রাপ্ত হয়। আর্থার হোমসের ধারণা অনুযায়ী যে অ্যাস্টেনোস্ফিয়ার স্তর রয়েছে, তোমরা জানো যে অ্যাস্টেনোস্ফিয়ার স্তর অবস্থান করছে গুরুমণ্ডলের উপরিভাগে। সেখানে গঠিত দুটি পরিচলন কোষ নিম্নগামী হওয়ার ফলে উপরিস্থিত যে ভূত্বক, সেই ভূত্বকে পরস্পরের অভিমুখী অগ্রসর হয়, অর্থাৎ পরস্পর একই দিকে যায়, এবং তার ফলে সেখানে সংকোচন বলের প্রভাবে শিলা ভাঁজপ্রাপ্ত হয়ে যায়। আর আরেকটি তত্ত্ব হচ্ছে পাত সংস্থান তত্ত্ব। অভিসারী পাত সীমানায় দুটো পাতের পরস্পর অভিমুখী চলনের ফলে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয়, আর এর ফলে শিলার মধ্যে ভাঁজ পড়ে, আর তখনই ভাঁজের সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে 2 নম্বর হচ্ছে জেফ্রিজের ধারণা। জেফ্রিজ এর মতানুসারে যে ভূ অভ্যন্তর ঠান্ডা এবং সংকুচিত হওয়ায় ভূত্বক ক্রমশ সংকুচিত হয়ে পড়ে এবং ভূপৃষ্ঠস্থ শিলাও তার ফলে সংকোচনের ফলে ভাঁজপ্রাপ্ত হয়ে যায়। 3 নম্বর যেটা ভাঁজ সৃষ্টির উৎপত্তির কারণ হিসাবে ভূ গঠন সংক্রান্ত কারণ, তার মধ্যে রয়েছে অভিকর্ষজ বলের প্রভাব। ভূমি ঢালের প্রভাবে যদি দেখা যায় যে ভূমি ঢালের উপরিভাগে যে অংশটা অবস্থান করছে, সেই অংশ যদি সেখানে কোমল শিলাস্তর থাকে, তাহলে সেই কোমল শিলাস্তরের মধ্যে অভিকর্ষজ বলের প্রভাবে সেখানকার শিলাস্তরের মধ্যেও তোমার হচ্ছে যে কুঞ্চিতকরণ হয় এবং তারপরে দেখা যায় যে সেটাও ভাঁজপ্রাপ্ত হয়ে অবস্থান করছে। আর অন্যান্য যে কারণগুলো ছিল সেগুলো হচ্ছে অনেক সময় হিমবাহ প্রবাহের সময় খাড়া ঢাল বিশিষ্ট স্থানে প্রবল চাপের প্রভাবে দেখা যায় যে সেখানে চাপের সৃষ্টি হয় এবং এর ফলে শিলার মধ্যে ভাঁজ পড়ে। ভূত্বকের নিচে গঠিত আগ্নেয় উদ্ভিদ, তোমরা জানো যে ভূত্বকের নিচে আগ্নেয় পদার্থ জমে গিয়ে অবস্থান করে, সেটা বাইরে বেরিয়ে আসতে পারে না বলে আমরা তাকে বলে থাকি আগ্নেয় উদ্ভিদ। তো সেই আগ্নেয় উদ্ভিদ অনেক সময়তে শিলাস্তরের ওপর চাপ দেয় এবং তার ফলেও শিলাস্তরের মধ্যে ভাঁজের সৃষ্টি হয়। ধসের ফলে পার্বত্য অঞ্চলে বিশাল আয়তন শিলারাশি তার যে নিচে যে শিলাস্তর রয়েছে তার ওপরে চাপ দেয়, এর ফলেও ভাঁজের সৃষ্টি হয়। সঞ্চিত পলিরাশিতে চাপের ফলেও অনেক সময় পাললিক শিলাস্তরের মধ্যে চাপের পরিমাণের তারতম্য ঘটে এবং সেই তারতম্যের ফলে দেখতে পাওয়া যায় যে সেখানে শিলাস্তরের মধ্যে ভাঁজ পড়তে দেখা যায়।
আর আরেকটি প্রক্রিয়া হচ্ছে জলযোজন যে প্রক্রিয়া, তোমরা জানো রাসায়নিক আবহবিকারের একটি প্রক্রিয়া হচ্ছে জলযোজন প্রক্রিয়া। তো সেই জলযোজন প্রক্রিয়াতে জিপসাম তৈরির সময় জিপসামের আয়তন বেড়ে যায় এবং তার উপরিভাগে থাকা শিলাস্তরের ওপর তার জন্য চাপ পড়ে, আর সেই চাপের ফলে শিলাস্তরের মধ্যে ভাঁজের সৃষ্টি হয়। এগুলোই হচ্ছে মূলত ভাঁজের উৎপত্তির কারণ। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ভাঁজের শ্রেণীবিভাগ। তো ভাঁজের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের ভাঁজের অনেক শ্রেণীবিভাগ আছে। ভাঁজের অক্ষ, ভাঁজের বাহু, ভাঁজের অক্ষতলের বিন্যাস, নতির পরিমাণ, শিলাস্তরের বৈশিষ্ট্য, শীর্ষদেশের গঠন, এই সমস্ত বিষয়গুলোর সম্পর্কে এই সমস্ত বিষয়গুলোর ভিত্তিতে ভাঁজের শ্রেণীবিভাগ রয়েছে। কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে যে কয়েকটি ভাঁজের শ্রেণীবিভাগ আছে আমি সেই কয়েকটি বিষয় নিয়ে তোমাদের সাথে, সেই শ্রেণীবিভাগগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিসম ভাঁজ। চলো তোমরা দেখে নাও। দেখো এই যে প্রতিসম ভাঁজ। প্রতিসম ভাঁজ কাকে বলে? যে ভাঁজের, যে এটা একটা ভাঁজ, তো যে ভাঁজের দুই দিকের বাহু অর্থাৎ দুই পাশের বাহু, দেখতে পাচ্ছ তোমরা, দুই দিকের বাহুর নতি এবং দৈর্ঘ্য যদি সমান হয় তখন তাকে বলা হয়ে থাকে প্রতিসম ভাঁজ। প্রতিসম ভাঁজ হচ্ছে এমন একটা ভাঁজ যার অক্ষতল হচ্ছে উল্লম্ব প্রকৃতির। এই যে দেখো উল্লম্ব ভাঁজ অক্ষ, উল্লম্ব ভাঁজ অক্ষ যার অক্ষতল হচ্ছে উল্লম্ব প্রকৃতির, এবং দেখো দুই দিকে যে নতির পরিমাণ দুটোই কিন্তু সমান, 45 ডিগ্রি কোণে দুই দিকে অবস্থান করছে নতির পরিমাণ। তো এর বৈশিষ্ট্য রয়েছে কিছু। ভাঁজের দুই পাশে, ভাঁজের দুই পাশে সমান এবং বিপরীতমুখী সংকোচন বলের প্রভাবে প্রতিসম ভাঁজে গড়ে ওঠে। এই ভাঁজের হয় উন্মুক্ত ধরনের এবং এর ঢাল হয় সাধারণত 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। এই ভাঁজে দুই দিকের বাহুর নতি, ভাঁজের এই যে দুদিকের বাহুর নতি দুটোই কিন্তু সমান কোণে অবস্থান করে। এগুলি হচ্ছে প্রতিসম ভাঁজের বৈশিষ্ট্য। প্রতিসম ভাঁজে সৃষ্ট ভূমিরূপ। প্রতিসম ভাঁজ হচ্ছে বিরল প্রকৃতির ভাঁজ, তাই এই প্রতিসম ভাঁজে মূলত প্রতিসম শৈলশিরায় গড়ে ওঠে। দেখো এখানে একটু প্রতিসম শৈলশিরা কীরকম হতে পারে তার একটা চিত্র আঁকা হয়েছে। এই দুই দিকের বাহুর নতি সমান, প্রতিসম শৈলশিরা একদম তাদের, যদি দেখা যায় যে বাহুর নতি এখানে সমান হবে আর এখানে তোমার হচ্ছে যে শিলাস্তরের মধ্যে কোনো রকম কোনো তোমার হচ্ছে যে একদিকে যে বেশি ঢালু অন্যদিকে কম ঢালু সেটা অবস্থান করবে না, দুই দিকেই কিন্তু ঢালের পরিমাণটাও হবে সমান। এরপর আসা যাক অপ্রতিসম ভাঁজে। দেখো অপ্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ কাকে বলে না? অপ্রতিসম ভাঁজ হচ্ছে এমন এক ধরনের ভাঁজ যার অক্ষতল, দেখো এই যে অক্ষতল, তির্যক ভাঁজ অক্ষ, তির্যক ভাঁজ অক্ষ, যার অক্ষতল হচ্ছে হেলানো প্রকৃতির। দেখো এই যে বেঁকে অবস্থান করছে, এর আগেরটা কিন্তু বেঁকে অবস্থান করছিল না, পুরোপুরি 90 ডিগ্রিতে অবস্থান করছিল, এটা কিন্তু বেঁকে অবস্থান করছে। তির্যক ভাঁজ অক্ষ আমি লিখেই দিয়েছি এই কারণের জন্য। তো যে ভাঁজের দুই দিকের বাহু হচ্ছে অসমান, দেখো এদিকের বাহু একরকম এদিকের বাহু একরকম, তো যে ভাঁজের দুই দিকের বাহুই হচ্ছে অসমান অর্থাৎ দুই রকমের, একরকম নয়, এবং দুই দিকে দুই বিভিন্ন কোণে, দুই দিকে দুই রকম কোণে দেখো হেলে অবস্থান করছে, একদিকে 40 ডিগ্রি একদিকে 60 ডিগ্রি, তো দুই দিকে অসম কোণে হেলে অবস্থান করছে এবং দুই বাহুর দৈর্ঘ্যও অসমান। দেখো এদিকে বাহুর দৈর্ঘ্য একরকম তো এদিকে বাহুর দৈর্ঘ্য অন্য রকম, তো দুই দিকের বাহুর দৈর্ঘ্য অসমান, তখন তাকে বলা হচ্ছে অপ্রতিসম ভাঁজ। অপ্রতিসম ভাঁজেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই ভাঁজের বৈশিষ্ট্য হচ্ছে ভাঁজের একদিকের বাহু অন্য দিকের বাহুর চেয়ে অধিক খাড়া প্রকৃতির হয়ে থাকে। দেখো এদিকের বাহুটা অতটা খাড়া না, কিন্তু এদিকের বাহুটা অনেকটা খাড়াভাবে ওপরের দিকে উঠছে, তো সেই জন্য দুদিকের বাহুর কিন্তু প্রকৃতি হয় আলাদা। প্রধানত নরম শিলাস্তরের মধ্যে পার্শ্বচাপ সমান হয় না বলেই তখন অপ্রতিসম ভাঁজ গড়ে ওঠে। অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে শিলাস্তরে তোমার যে নতি, সেই নতিও হয়
নতি যে কোণ সৃষ্টি করে, অর্থাৎ হ্যাঁ সেই কোণে কিন্তু আলাদা রকমের হয়, দুই দিকের বাহু দুই রকম কোণ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট ভূমিরূপ, এই রকম যে অপ্রতিসম ভাঁজযুক্ত অঞ্চলে ভৃগু গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। তোমাদের পরীক্ষার সময়তে অনেক সময় প্রতিসম এবং অপ্রতিসম এই দুই রকমের ভাঁজে চিত্রসহ বিবরণও চায়, আবার অনেক সময় পার্থক্যও লিখতে বলে। তো আমি তোমাদের একটু পার্থক্যটা বলে দিচ্ছি প্রতিসম এবং অপ্রতিসম ভাঁজের। প্রতিসম ভাঁজের ক্ষেত্রে বাহুদ্বয়ের দৈর্ঘ্য হয় সমান, দুই দিকের বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে দুই দিকের বাহুর অর্থাৎ বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে অসমান। প্রতিসম ভাঁজের ক্ষেত্রে ভাঁজের দুই পাশের বলের মাত্রাও হয় সমান, দুই পাশের যে বল হয় সেই বলের সৃষ্টি হয় সেটাও কিন্তু সমান প্রকৃতির হয়। আর অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে সেটা অসমান হয়, দুই পাশে বলের মাত্রা অসমান হয়। প্রতিসম ভাঁজের ক্ষেত্রে দুই বাহুর নতি হয় সমান, অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে দুই বাহুর নতি হয় অসমান। অক্ষতল, মূলত প্রতিসম ভাঁজের ক্ষেত্রে অক্ষতলের বিন্যাস ঘটে উল্লম্বভাবে, আর অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে অক্ষতলের বিন্যাস ঘটে তির্যকভাবে বা অনুভূমিকভাবে অবস্থিত। প্রতিসম ভাঁজের ক্ষেত্রে মূলত প্রতিসম শৈলশিরা গড়ে ওঠে, আর অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে ভৃগুর আকৃতি বিশিষ্ট অপ্রতিসম উচ্চ ভূমিভাগ গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। এরপর যে ভাঁজের শ্রেণীবিভাগটা তোমাদের জানতে হবে সেটা দেখো সমপ্রবণ ভাঁজ। তো সমপ্রবণ, এটা উল্লম্ব সমপ্রবণ ভাঁজ, এটা হচ্ছে তির্যক সমপ্রবণ ভাঁজ। তো এই উল্লম্ব সমপ্রবণ যে ভাঁজ রয়েছে সেটা বলছি, যখন কোনো বিপর্যস্ত ভাঁজের অক্ষতল এবং বাহুর ঢাল যদি দেখা যায় যে একই দিকে অবস্থান করছে, অক্ষতল এবং বাহুর ঢাল একই দিকে অবস্থান করছে ও প্রায় একই কোণে অবস্থান করছে, তখন তাকে বলা হবে সমোন্নত বা সমপ্রবণ ভাঁজ। এবার এই যে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, শিলাস্তরের এক পাশ থেকে সংকোচনকারী বল অন্য দিকের তুলনায় বেশি হয়, তার ফলে এই সমোন্নত ভাঁজ গড়ে ওঠে। সমোন্নত ভাঁজের বাহু যদি উল্লম্বভাবে অবস্থান করে তাহলে তখন উল্লম্ব সমপ্রবণ ভাঁজের সৃষ্টি হয়। আর যদি দেখা যায় যে সমোন্নত ভাঁজের বাহু তির্যকভাবে যদি অবস্থান করে তখন সেখানেই তির্যক সমপ্রবণ ভাঁজের সৃষ্টি হয়। বাহুগুলো মূলত সূক্ষ্ম কোণে অবস্থান করে, আর হচ্ছে যে এর ক্ষেত্রে যে ভূমিরূপের সৃষ্টি হয় সমপ্রবণ ভাঁজযুক্ত অঞ্চলে মূলত তরঙ্গায়িত ভূমিরূপ গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে একনত ভাঁজ। একনত ভাঁজ হচ্ছে মূলত যে ভাঁজে শিলাস্তরের নতি একই দিকে থাকে, যে ভাঁজে দেখো শিলাস্তরের নতি এখানে একই দিকে অবস্থান করছে, তো যে ভাঁজে শিলাস্তরের নদী একই দিকে থাকে তাকেই বলা হচ্ছে একনত ভাঁজ। বৈশিষ্ট্য, একনত ভাঁজের একটি বাহু মৃদু ঢালু অবস্থায় হেলে থাকে, মৃদু ঢাল কিন্তু এটা খাড়া ঢাল না, মৃদু ঢালে হেলে থাকে, এবং অন্য বাহু আবার খাড়া ঢালে 90 ডিগ্রি কোণেও হেলে অবস্থান করতে পারে। দুই দিক থেকে আগত অনুভূমিক সংকোচন শক্তি বা উল্লম্ব শক্তির প্রভাবে একনত ভাঁজটা গড়ে ওঠে। ভাঁজের বক্রতা বৃদ্ধি পেয়ে দুটি বাহুর মধ্যে ভাঙন ধরার আশঙ্কা দেখা যায়। সংশ্লিষ্ট ভূমিরূপ, এই একনত ভাঁজযুক্ত অঞ্চলে ধাপ বিশিষ্ট ভূমিভাগ গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। এবার এই যে তোমাদের একনত ভাঁজ এবং সমপ্রবণ ভাঁজ, এদের মধ্যেও পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা আমি একটু বলে দিই, তারপর পরবর্তী ভাঁজে যাচ্ছি। সমোন্নত ভাঁজ মূলত উৎপত্তি, শিলাস্তরের এক পাশে তুলনামূলকভাবে সংকোচন বল বেশি হয়, আর অন্যদিকে একটু কম হওয়ার জন্য এরকম সমোন্নত ভাঁজের সৃষ্টি হতে দেখা যায়। একনত ভাঁজের ক্ষেত্রে দুই দিক থেকে অনুভূমিক সংকোচন শক্তি এবং উল্লম্ব শক্তির প্রভাবে একনত ভাঁজের সৃষ্টি হয়। বাহুর নতি,
সমপ্রবণ ভাঁজের বাহুর নতি। একই দিকে দুটি বাহু সূক্ষ্মকোণ গঠন করে। একনত ভাঁজের ক্ষেত্রে একটি বাহু 90 ডিগ্রি কোণে থাকতে পারে, একটি বাহু 90 ডিগ্রি কোণে অবস্থান করতে পারে, আর অন্য বাহুটা মৃদু ঢালযুক্ত হয়ে অবস্থান করে। আচ্ছা, বাহুর বৈশিষ্ট্য। সমপ্রবণ ভাঁজের ক্ষেত্রে বাহু দুটি সমান্তরাল এবং প্রায় সমান প্রকৃতির হয়, যে সমান্তরাল বা প্রায় সমান প্রকৃতির হয়ে থাকে, সমান্তরাল পরস্পরের। আর একনত ভাঁজের ক্ষেত্রে বাহু দুটি সমান্তরাল এবং সমান প্রকৃতির নয়। অক্ষতলের বৈশিষ্ট্য। সমপ্রবণ ভাঁজের ক্ষেত্রে অনুভূমিক তলের ভিত্তিতে অক্ষতলটা কখনো অনুভূমিকভাবে অবস্থান করে, কখনো উল্লম্বভাবে অবস্থান করে, আবার কখনো তির্যকভাবে, কখনো অনুভূমিকভাবে, কখনো তির্যকভাবে বা কখনো উল্লম্বভাবে অবস্থান করতে দেখা যায়। আর একনত ভাঁজের ক্ষেত্রে যে অনুভূমিক যে এই ক্ষেত্রে অক্ষতলটা অনুভূমিক তলের ভিত্তিতে অক্ষতলটি সব সময়ই তির্যকভাবে অবস্থান করে। আচ্ছা, সমপ্রবণ ভাঁজ মূলত দেখা যায় যে এটা তরঙ্গায়িত ভূমিরূপ গড়ে তোলে, আর যে একনত ভাঁজের ক্ষেত্রে ধাপ বিশিষ্ট ভূমিরূপ গড়ে ওঠে। এবার আসি শায়িত বা রিকাম্বেন্ট ভাঁজ। দেখো, শায়িত বা রিকাম্বেন্ট ভাঁজ। কোনো ভাঁজে যখন সংকোচন বল অত্যন্ত তীব্র হয়, তার ফলে ভাঁজের বাহু দুটো, এই যে ভাঁজের দুই বাহু যখন সমান্তরাল এবং অনুভূমিক হয়ে পড়ে, তখন তাকে বলা হয়ে থাকে শায়িত বা রিকাম্বেন্ট ভাঁজ। বৈশিষ্ট্য। এই ক্ষেত্রে অক্ষতলের যে নতি, অক্ষতলের নতির মান থাকে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, কারণ অক্ষতলটা যেটা সেটা অবস্থান করে অনুভূমিকভাবে অবস্থান করে, মানে তার নতির মান খুবই কম থাকে, 0 থেকে 10 ডিগ্রি। এই যে শায়িত ভাঁজের কেন্দ্রের যে কেলাসিত, এই যে কেন্দ্রের যে কেলাসিত অংশ তাকে বলা হচ্ছে কোর, আর এর বাইরের পাললিক শিলা দিয়ে গঠিত যে অংশ, বাইরের এটা কোর, আর এর বাইরে পাললিক শিলা দিয়ে গঠিত যে অংশ তাকে বলা হয়ে থাকে সেল। শায়িত ভাঁজের সঙ্গে অসংখ্য ঊর্ধ্বভঙ্গ যদি সংযুক্ত হয় তখন তাকে ডিজিটেশন বলে। বড় শায়িত ভাঁজ অনেক সময় ন্যাপ সৃষ্টি করে। শায়িত ভাঁজের উপরিস্থিত বাহু নিচের বাহুর থেকে অনেক সময় দেখা যায় যে ওপরে যে বাহু রয়েছে সেই বাহুটা নিচের বাহুর থেকে অনেক সময়তে তার বেধ অনেক বেশি হয়। এই হচ্ছে তোমাদের শায়িত বা রিকাম্বেন্ট ভাঁজ। এবার যে ভাঁজটা রয়েছে সেটা হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ। উদ্ঘট্ট ভাঁজ কাকে বলে না, শায়িত ভাঁজের যখন একদিক থেকে, শায়িত ভাঁজেরই এটা একটা রকম ফের, ঠিক আছে। তো যে ভাঁজের মূলত যে ভাঁজের অক্ষ বরাবর, এই যে ভাঁজের অক্ষ বরাবর শিলাস্তর ফেটে যায়, ফেটে গিয়ে দুটো অংশে পৃথক হয়ে যায়, পৃথক হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে এই ভাঁজের একটা অংশ সংঘট্ট, এই যে তল বরাবর সেটা উল্টানো বাহুটি অনেক সময়তে নিচের দিকে অবস্থান করে, আর তোমার হচ্ছে যে উপরের দিকের যে অংশটা সেই বাহুটা ওপরের দিকে অবস্থান করতে, আর নিচের যে স্বাভাবিক বাহু রয়েছে সেটা অনেক সময় বহু দূরে, প্রায় 1.5 কিলোমিটারেরও কম দূরে বিচ্যুত হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ। আরেকবার এই জায়গাটা বলে দিই যে শায়িত ভাঁজের ক্ষেত্রে একদিক থেকে চাপের পরিমাণ খুব বেশি হয়, আর তার ফলে ভাঁজের যে মধ্যবর্তী অংশ, সেই মধ্যবর্তী অংশ বরাবর শিলাস্তরের মধ্যে ফাটলের সৃষ্টি হয়। ফাটল সৃষ্টি হলে ভাঁজের ওপরের যে অংশটা, সেই ওপরের অংশটা নিচের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেই ভাঁজকেই বলা হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ। এই ক্ষেত্রে ওপরের অংশটা নিচের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই যে ওপরের অংশটা নিচের অংশ থেকে, এই যে দেখো এখানে লিখে রেখেছি ঊর্ধ্বাংশের নিক্ষেপ। তো এরকম দেখা যায় যে এই ভাঁজের ক্ষেত্রে যে নিচের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সামনের থেকে উৎক্ষিপ্ত হলে তখন তাকে বলা হচ্ছে ওভার থ্রাস্ট। এই যে অংশটা হচ্ছে ওভার থ্রাস্ট অংশ।
এবং অন্যদিকে আবার নিচের অংশটা যদি বিচ্ছিন্ন হয়ে গিয়ে চাপের দিকে উৎক্ষিপ্ত হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে আবার আন্ডার থ্রাস্ট। এই ভাঁজের দুটি বাহুর নতি মূলত সমান হয়ে থাকে। ভাঁজের অক্ষতল ভূমিভাগের সঙ্গে প্রায় সমান্তরালভাবে, দেখো ভাঁজের অক্ষতল ভূমিভাগের সঙ্গে প্রায় সমান্তরালভাবে অবস্থান করতে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ। তোমাদের এখানে একটি বিষয় সম্পর্কে আরও বলবো, সেটা হচ্ছে ন্যাপ। দেখো ন্যাপের চিত্র। যখন বিশাল আকৃতির যে সাহিত্য ভাঁজ যার দুই বাহুই হচ্ছে অনুভূমিক তাকে বলা হচ্ছে ন্যাপ। ন্যাপের ক্ষেত্রে যখন উদ্ঘট্ট ভাঁজ বা সাহিত্য ভাঁজের ওপর অনুভূমিক চাপের পরিমাণ যখন খুব বেড়ে যায় তার ফলে ভাঁজের যে মূল অংশ সেখান থেকে বিশাল আকৃতির ভাঁজের অংশ সেটা আলাদা হয়ে গিয়ে সামনের দিকে অনেকটা দূরে 1.5 কিলোমিটারেরও বেশি দূরে যদি অবস্থান করে এবং ওখানকার স্থানীয় শিলাস্তর যদি আবার সেটাকে ঢেকে দেয়, তার ফলে এইভাবে ন্যাপ ভাঁজের সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। যে দেখতে পাচ্ছ ন্যাপ ভাঁজ, এইভাবে ন্যাপ ভাঁজের সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই যে ন্যাপ, এই শব্দটা এসছে ফরাসি শব্দ নাপ্পা থেকে, যার অর্থই হচ্ছে টেবিল ক্লথ। আমাদের ভারতবর্ষের মধ্যে কাশ্মীর উপত্যকাতে এরকম ন্যাপ দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ এবং হচ্ছে যে ন্যাপ, তোমরা খুব ভালো করে পড়ে রেখো। আমি সাহিত্য ভাঁজ আর উদ্ঘট্ট ভাঁজের মধ্যে তোমাদেরকে পার্থক্য বলে দিচ্ছি। সাহিত্য ভাঁজের ক্ষেত্রে পার্শ্বচাপ উদ্ঘট্ট ভাঁজের থেকে কম হয়, আর উদ্ঘট্ট ভাঁজে আবার বাহুর একপাশে সংকোচন বল সাহিত্য ভাঁজের থেকে বেশি হয়। অক্ষতল, চলো দেখো সাহিত্য ভাঁজের ছবিটা একবার দেখে নাও, তাহলে আরও ভালো করে বিষয়টা বুঝতে পারবে। অক্ষতল অনুভূমিক তলের সঙ্গে প্রায় সমান্তরাল হয়, অর্থাৎ মূল অংশ থেকে অক্ষতলটা খাড়াই হয়ে থাকে সাহিত্য ভাঁজের ক্ষেত্রে। আর উদ্ঘট্ট ভাঁজের ক্ষেত্রে সংঘট্ট তলে পরিণত হয়, অক্ষতল সংঘট্ট তলে পরিণত হয় যা অনুভূমিক তলের সঙ্গে প্রায় সমান্তরালভাবে অবস্থান করে। সাহিত্য ভাঁজের ক্ষেত্রে বিপর্যস্ত ভাঁজ থেকে সৃষ্টি হয়, আর এই যে উদ্ঘট্ট ভাঁজ আবার সাহিত্য ভাঁজের থেকে সৃষ্টি হয়। মোটামুটি তোমরা 2-3টে পার্থক্য এখান থেকে পড়ে রেখো। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে পাখা ভাঁজ। তো পাখা ভাঁজের ক্ষেত্রে দেখো অত্যধিক শিলাস্তরের মধ্যে অনেক সময়তে দেখা যায় যে অত্যধিক চাপের কারণে যে ভাঁজের ক্ষেত্রে ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ উভয়ই প্রশস্ত এবং গোলাকার বাহু থাকে, বাহু দুটি যদি উল্টানোভাবে অবস্থান করে তখন নিচের দিকেও পরস্পরের আবার কাছে চলে আসে। এরা নিচের দিকেও কাছাকাছি অবস্থান করে, ওপরের দিকেও কাছাকাছি অবস্থান করে। তার ফলে অনেক সময় এটাকে দেখতে অনেকটা হাতল ছাড়া পাখা বা ছাতার মতন দেখতে হয়, এই জন্য এটাকে বলা হয়ে থাকে পাখা ভাঁজ। বৈশিষ্ট্য, পাখা ভাঁজে ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ উভয়ই হয় গোলাকৃতি। দেখতে পাচ্ছ দুটি বাহু বিপরীত দিকে, এই যে দুটি বাহু পরস্পরের বিপরীত দিকে হেলে অবস্থান করছে, আর এক্ষেত্রে দুটি বাহু ঊর্ধ্বভঙ্গের ক্ষেত্রে একই দিকে হেলে রয়েছে। পার্শ্বচাপ পেয়েছে, প্রবল পার্শ্বচাপের ফলে এই পাখা ভাঁজে কিন্তু সৃষ্টি হয়। এই ক্ষেত্রে আবার পরস্পরের সমান্তরালে অক্ষতলগুলো অবস্থান করে। সংশ্লিষ্ট ভূমিরূপ, এই ধরনের যে ভাঁজ রয়েছে সেই ভাঁজের ক্ষেত্রে তরঙ্গায়িত বন্ধুর ভূমিভাগ গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। তোমাদের সিলেবাসের মধ্যে মূলত ভাঁজের এই শ্রেণীবিভাগগুলোই আছে: প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, সমপ্রবণ ভাঁজ যার মধ্যে উল্লম্ব এবং তির্যক সমপ্রবণ ভাঁজ রয়েছে, একনত ভাঁজ, সাহিত্য বা রিকাম্বেন্ট ভাঁজ, উদ্ঘট্ট ভাঁজ, তার মধ্যে ন্যাপ একটু ছোট করে পড়ে রাখবে, আর রয়েছে পাখা ভাঁজ। তোমরা এই ভাঁজগুলো পরস্পরের মধ্যে পার্থক্য এবং তাদের বৈশিষ্ট্য আর চিত্র করে আঁকতে হবে, না হলে পরীক্ষার সময় তোমাদেরকে চিত্র কিন্তু দেবে, তখন তাহলে তোমাদের করতে অসুবিধা হবে।
এবার এই যে ভাঁজের প্রভাবে কি কি ভূমিরূপের সৃষ্টি হয়, আমি যে প্রশ্নগুলো নিয়েছিলাম তার মধ্যে প্রশ্ন না, কতগুলো বিষয় নিয়েছিলাম ভাঁজের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ। তো সেই ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব, কি কি ভূমিরূপে ভাঁজের প্রভাবে সৃষ্টি হয়। প্রথমেই রয়েছে দেখো ভঙ্গিল পর্বত। ভাঁজের ফলে অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ হচ্ছে এই ভঙ্গিল পর্বত। এই যে ভঙ্গিল পর্বত, তোমরা জানো যে মূলত পাতের সঞ্চারণের কারণের জন্যই হোক বা মহীখাতের মধ্যে যেটা সমুদ্রের তলদেশে আর কি তোমার হচ্ছে যে মহীখাত, যেটা সেখানে যখন অনেক পলি রাশি গিয়ে জমা হয়, সেই পলিরাশির মধ্যে প্রবল সংকোচন বলের প্রভাবে সেখানকার শিলাস্তরের মধ্যে ভাঁজ পড়ে। ভাঁজ পড়ে গিয়ে সেখানে তোমার হচ্ছে যে পরবর্তী সময়তে আরও যখন সংকোচন এবং প্রসারণ বলের মাত্রা আরও বেশি করে বেড়ে যায়, তখন শিলাস্তর তোমার ভাঁজ খেয়ে গিয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। যেমনটা আমাদের এখানেও রয়েছে, আমাদের পৃথিবীর মধ্যে তোমার এরকম ভঙ্গিল পর্বত অনেক রয়েছে। হিমালয় রয়েছে, হ্যাঁ, তারপরে তোমার আল্পস রয়েছে, রকি রয়েছে, আন্দিজ রয়েছে, এরা সকলেই হচ্ছে ভঙ্গিল পর্বত। তোমরা জানো ভঙ্গিল পর্বত সম্পর্কে। এরপর রয়েছে জুড়া গঠন। জুড়া গঠনের আগে আমি আরেকটি ভূমিরূপ সম্পর্কে বলে রাখি, সেটা হচ্ছে তরঙ্গায়িত ভূমিরূপ সৃষ্টি। ভূমিভাগের মধ্যে বিভিন্ন প্রকার ভাঁজ এবং বিশেষত ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধোভঙ্গ ধারা গঠনের ফলে অনেক সময় তরঙ্গায়িত বন্ধুর প্রকৃতির ভূমিভাগ গড়ে উঠতে দেখতে পাওয়া যায় ভাঁজের ফলে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে জুড়া গঠন। জুড়া গঠনটা জুড়া প্রকৃতির কিছু ভূমিরূপ। যখন অনেক সময় ভঙ্গিল পার্বত্য যে অঞ্চল, সেই ভঙ্গিল পার্বত্য অঞ্চলে স্বাভাবিক ক্ষয়চক্রে যৌবন পর্যায়ে যখন চলে, অর্থাৎ যখন সেখানে তোমার হচ্ছে যে সবে ক্ষয়কার্য প্রক্রিয়াটা শুরু হয়েছে, ক্ষয়চক্রের প্রক্রিয়াটা সবে শুরু হয়েছে, তখন পরস্পর সমান্তরাল ঊর্ধ্বভঙ্গগুলো, সেগুলোতে উঁচু পর্বত এবং শৈলশিরা এবং মধ্যবর্তী অধোভঙ্গগুলোতে হিমবাহ বা নদী উপত্যকা গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। সুইজারল্যান্ডে অবস্থিত জুরা পর্বতের গাঠনিক বৈশিষ্ট্যের সঙ্গে এই রকম ভূমিরূপের মিল রয়েছে। দেখো এখানে এই যে ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা আর অর্ধভঙ্গে সৃষ্টি হয়েছে উপত্যকা। তো সেই সুইজারল্যান্ডে অবস্থিত জুরা পর্বতের গাঠনিক বৈশিষ্ট্যের সঙ্গে এইরকম ভূমিরূপের মিল থাকার জন্য একে বলা হয়ে থাকে জুরা ভূমিরূপ। আমাদের ভারতবর্ষে শিবালিক পার্বত্য অঞ্চলেও এরকম জুরা ভূমিরূপ গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। সুগভীর নদী উপত্যকার সৃষ্টি। অনেক সময় এই তীক্ষ্ণ ভাঁজযুক্ত অঞ্চলে সুগভীর নদী উপত্যকার সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। জলবিভাজিকা গড়ে ওঠে। ভাঁজযুক্ত অঞ্চলে জলনির্গম ব্যবস্থা। ভাঁজযুক্ত অঞ্চলে জলনির্গম ব্যবস্থার মধ্যে এই যে অনুদৈর্ঘ্য অনুগামী নদী, এরকম তোমার হচ্ছে যে নদীগুলো মূলত সেখানকার যে ভূমিরূপের ঢাল যেদিক থেকে যেদিকে, সেই ভূমিরূপের ঢাল অনুযায়ী যদি সৃষ্টি হয়, তখন তাদের প্রথম সৃষ্টি হওয়া নদী সেটা হচ্ছে তোমার এই যে অনুগামী নদী। এরপর ভূমিরূপের ঢাল যেদিকে নয়, সেই দিকে যদি কোনো নদীকে দেখতে পাওয়া যায় যে প্রবাহিত হতে, তখন সেই নদীকে বলা হয়ে থাকে বিপরা নদী। আর তারপরে রয়েছে পরবর্তী নদী। পরবর্তী নদীর ক্ষেত্রে অর্থাৎ অনুগামী এবং বিপরা নদীর পরে যে নদী, সে ছোট নদী, সেই নদীটাও আবার ভূমিরূপের ঢাল অনুসারে প্রবাহিত হলে তখন তাকে বলা হচ্ছে পরবর্তী নদী। তো এরকম ভাঁজযুক্ত অঞ্চলে জলনির্গম প্রণালী ব্যবস্থাও গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে বৈপরীত্য ভূমিরূপ। খুব উল্লেখযোগ্য একটা ভূমিরূপ, যেটা তোমাদের অনেক সময় পরীক্ষার সময়তে দেয়, 2 নম্বরেরও অনেক সময়তে দেয়। তো বৈপরীত্য ভূমিরূপের ক্ষেত্রে কীরকম হয় না, অনেক সময় তোমরা জানো যে এমনিতে সাধারণত তোমরা জুড়া গঠনের ক্ষেত্রেই দেখছিলে যে ঊর্ধ্বভঙ্গে গড়ে উঠছে শৈলশিরা আর অধোভঙ্গে গড়ে উঠছে উপত্যকা। তো এরকম বৈপরীত্য ভূমিরূপের ক্ষেত্রে দেখো যে ভঙ্গিল পার্বত্য অঞ্চল, সেই ভঙ্গিল পার্বত্য, আগে নিচের অংশটা দেখো তারপরে ওপরের অংশটা দেখবে, হ্যাঁ, দুটো আলাদা ভাগ আছে। তো নিচের অংশে দেখো ভঙ্গিল পার্বত্য অঞ্চল, সেই ভঙ্গিল পার্বত্য অঞ্চলে স্বাভাবিক ক্ষয়চক্রের যখন বার্ধক্য পর্যায়ে পৌঁছে যায়, আমি আগে স্বাভাবিক ক্ষয়চক্রের শুরুর প্রক্রিয়াটা বলি, ঠিক আছে।
অর্থাৎ জুড়া গঠনের সঙ্গে যার মিল রয়েছে। তো স্বাভাবিক ক্ষয়চক্র যখন শুরু হয় প্রথম পর্যায়ে, সেই প্রথম পর্যায়ে সেখানে ঊর্ধ্বভঙ্গ সাধারণত উপরে অবস্থান করে, তার ফলে তার উপরে অবস্থান করে শৈলশিরা, আর অধোভঙ্গ নিচে অবস্থান করে, ফলে তার উপরে গড়ে ওঠে উপত্যকা। এটা হচ্ছে ক্ষয়চক্রের শুরুর দিকে, ক্ষয়চক্রের যখন চলে তোমার যৌবন পর্যায়। এরপর যখন ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে শুরু হয় তখন ঊর্ধ্বভঙ্গ মানেই সেখান থেকে তোমার হচ্ছে উপরিভাগ, সেখান থেকে ভূমির ঢাল অনুসারে নদী উৎপন্ন হয়। সেই নদী ভূমির ঢাল অনুসারে ওপর থেকে নিচের দিকে নামে, নামার সময় একা নামে না, সে ক্ষয় করতে করতে নামে। এর ফলে সেই ক্ষয়ীভূত পদার্থগুলো সব কোথায় জমা করে? অধোভঙ্গের মধ্যে জমা করে। আর এই অধোভঙ্গের মধ্যে জমা করার ফলে ঊর্ধ্বভঙ্গটা আস্তে আস্তে কিন্তু ক্ষয় পেয়ে যাচ্ছে, আর অধোভঙ্গের উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যেটা আমি পরের ছবিটায় দেখিয়েছি। দেখো এই ওপরের অংশটায় ঊর্ধ্বভঙ্গে দেখো এই যে উপত্যকা, অর্থাৎ পরে যখন ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে চলে, ভূমিরূপটা যখন ক্ষয় পেয়ে গেছে তখন দেখা যাচ্ছে ঊর্ধ্বভঙ্গের উচ্চতা এতই কমে গেছে সে নিচে অবস্থান করছে এবং উপত্যকা হিসেবে অবস্থান করছে। আর অধোভঙ্গে পলিরাশি জমা হতে হতে তার উচ্চতা বৃদ্ধি পেয়ে সে শৈলশিরা আকারে অবস্থান করছে। তো এই রকম আর কি, ঊর্ধ্বভঙ্গে যখন দেখা যাচ্ছে যে উপত্যকা এবং অধোভঙ্গে যখন শৈলশিরা অবস্থান করতে দেখা যায় তখন সেই ভূমিরূপকেই বলা হচ্ছে বৈপরীত্য ভূমিরূপ বা উল্টানো ভূমিরূপ। তোমরা আমাদের সাধারণত ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এরকম বৈপরীত্য ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়। এছাড়াও মোটামুটি তোমার এখানে অনেক সময়তে ভাঁজে গঠিত অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ের দিকে অধোভঙ্গে গঠিত শৈলশিরার উচ্চতা অনেক সময় হ্রাস পেয়ে গিয়ে সেগুলো অবশিষ্ট পাহাড় হিসাবে অবস্থান করে, যাদের বলা হয় থাকে মোনাডনক, তারাও এখানে অবস্থান করতে দেখতে পাওয়া যায়। আর ভৃগুত সৃষ্টি হয়ই একনত ভাঁজযুক্ত অঞ্চলে, নদী ঢাল খুবই খাড়া হয়, এর ফলে সেখানে ভৃগু সৃষ্টি হয়, আর নিম্নভূমিগুলোতে উপত্যকা গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। গম্বুজাকৃতির পাহাড়ও গড়ে ওঠে। ঊর্ধ্বভঙ্গের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সমান হয় এবং বাহুর নদী যদি দেখা যায় কেন্দ্র থেকে চারদিকে বহির্মুখী হয়, তখন তার যে শীর্ষদেশ, সেই শীর্ষদেশ গম্বুজাকৃতির পাহাড়ে পরিণত হয়। কোয়েস্তা এবং হকব্যাক একনত ভাঁজযুক্ত অঞ্চলের অপ্রতিসম ঢালে আয়াম অনুসারে কোয়েস্তা একটা উচ্চভূমি এবং তার প্রতিসম ঢালে সেখানে আয়াম অনুসারে শৈলশিরা গড়ে উঠতে বা হকব্যাক গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। মূলত এইগুলোই হচ্ছে ভাঁজযুক্ত অঞ্চলে সৃষ্ট ভূমিরূপগুলো। তোমাদের আমি যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম, কারোর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা জানাবে। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।